নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ, ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর এই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সকালটি শুরু করলাম এই যে উঠোন ঝাড় দেওয়াতে। আর আমাদের এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডাটা বেশ কিছুদিন পড়েছে, প্রায় সপ্তাহখানেক হয়ে গেল। আর পিছনটা দেখে বুঝতেই পারছো কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব। আমি কিন্তু অনেক সকালে উঠেছি, মানে এই শীতকালের সময় আমি যে সময়টা উঠেছি সেই সময় অনেকেই ওঠে না বাড়ির বউরা, বিশেষ করে আমার বয়সের বাড়ির বউরা। আমি উঠেছি 5:40-এ। উঠে উঠোনটুকু ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এসেছি রান্নাঘর মুছে টেবিলটি মুছতে। তার কারণ, এত সকালে ওঠার কারণ হলো আমার কাকা শ্বশুর ওই 6টা থেকে 6টা 20-র মধ্যে বেরিয়ে যায়, তাকে আমার চা করে দিতে হয়। তো আমি যথাসাধ্য চেষ্টা করি উঠোনটা ঝাড় দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরেই তার চাটি করে দেওয়ার। তো সেই মতো এখন যাব তার চা করতে। তো তার চা করে নেওয়ার পরে ঘর ঝাড় দিয়ে যাব রান্নাঘরে। এই যে তাড়াহুড়ো থাকায় আর তোমাদের সাথে কোনো ভিডিও করা হয়নি, একেবারেই চলে এসেছি রান্নাঘরে। আজ একটু মেঘলা মেঘলা ওয়েদার, সকালটাই মেঘলা মেঘলা থাকলে না মনটা বড্ড খারাপ লাগে জামা কাপড় কাচতে, কারণ যদি রৌদ্র না ওঠে বেলাতে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখানে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আগের দিন গেছিলাম বাপের বাড়িতে, সেখান থেকে কিছু খাবার আমার দাদা পাঠিয়ে দিয়েছিল। মাংসটা তো রাতেই খাওয়া হয়েছিল, মাছটা ছিল, তাই আজ আর বেশি কিছু করব না। এই সিমগুলো ভাজছি, এই সিমগুলো দেবো ডালের মধ্যে। আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়িতে সবাই ডালের মধ্যে একটু সবজি দিলে বেশ ভালোবাসে। তো এই ডালটার মধ্যে এই সিমটা দেবো, তাই সিমটা একটু আলাদা করে ভেজে নিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে সকালবেলায়, সব ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন বাজে ওই 10:30 11:15 মতো। ভাবলাম চলো খাটটা একটু পরিষ্কার করি, সেই দুর্গাপুজোর আগে পরিষ্কার করেছি, তারপরে এসে আর হয়নি। আর এখন না রাতের বেলা খাট পরিষ্কার করা তো সম্ভবই না, কারণ বিকেলবেলা মশারি টাঙিয়ে শোয়া হয়, আবার সেই পরের দিন সকালবেলা খোলা হয়। দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত জিনিসে কেমন ধুলো পড়েছে। তবে আজ আর ড্রেসিং টেবিলটা করব না, তবুও তোমাদেরকে দেখালাম ঠিক কেমন ধুলো পড়েছে। আজ করব খাট, আর খাটের পিছনে যে জানলাটা আছে ওই জানলাটা। বড় জানলাটা তো আমি দুর্গাপুজোর মধ্যে পরিষ্কার করেছিলাম, কিন্তু আমাদের ঘরে ছোটো জানলাটা আর পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম চলো আজকে সময় আছে, প্রায় ঘন্টাখানিক হাতে সময় আছে। কারণ ঠাকুমা শাশুড়িকে স্নান না করিয়ে আমি যেতে পারবো না স্নানে। তো ঠাকুমা শাশুড়ি এখন স্নান করবে না, ঠাম্মা স্নান করবে সেই 12টার সময়। তাকে 12টা পর্যন্ত আমি ঘরে বসে না থেকে ভাবলাম চলো 1 ঘন্টা মতো সময় আছে, ঘরের খাটটি পরিষ্কার করি। খাট পরিষ্কার করে তারপরে জানলাটাও পরিষ্কার করে নেব। তো প্রথমে ধুলোগুলো আমি এই তুলো দিয়ে ঝেড়ে নিয়েছি, কারণ যেহেতু আমার খাটে প্রচুর সূক্ষ্ম কাজ, ছোট ছোট কাজ, সেই জন্য ওই ব্রাশ দিয়ে ভালো করে ধুলোগুলো ঝেড়ে নিয়েছিলাম। তারপরে এখন দেখতেই পাচ্ছ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খাটটা না বড্ড শখের জিনিস, অনেক পছন্দ করে মামার কাছ থেকে নিয়েছিলাম। তো পছন্দ করা জিনিসগুলো এইভাবে নষ্ট হয়ে যেতে দেখে সত্যিই মনটা বড্ড খারাপ হয়। কি করব বলো, একা হাতে সামলাতে পারি না, তার মধ্যে এখন ঠাকুমা শাশুড়ি অসুস্থ, তার দেখভাল, পুরো সংসারটা এখন আমার উপরে। আর আমিও তো খুব একটা সুস্থ না, আবার কাল থেকে বেশ বুকের ব্যথাটা বাড়ছে আস্তে আস্তে। কি করব বুঝতেও পারছি না। যাই হোক, ভাবছি এবার একটু ভাসুরের সাথে কথা বলবো, যে হয় বিয়ে করার কথা, না হয় একটু জল আর পায়খানা বাথরুমের একটা ভালো ব্যবস্থা করে দেওয়ার। কারণ আমার পক্ষে এত জল টানা, একটা পুরো মানুষের দেখভাল করা, এত বড় সংসারের গোটা একটা দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, চলো খাটটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এই জানলাটাও একটু পরিষ্কার করে নিলাম। এখন যাব ঘর মুছতে। ঘরগুলো সব মুছে নিয়েছি, এখন শুধু ঠাকুমা শাশুড়ির ঘরটা মুছছি। ঠাকুমাকে স্নান করে ঘরে দিয়ে দিয়েছি, এখন এই ঠাকুমার ঘরটা মুছে বেরিয়ে বারান্দা মুছবো। তারপরে ওই আমাদের উঠোনে যেটুকু স্নান করা আছে ওইটুকু ধুয়ে তারপরে যাব স্নানে। তো চলো ঘরটা তাড়াতাড়ি মুছে নিই, তোমাদের সাথে একবারে স্নান করে এসে দেখা হবে। টাটা।
ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। এখন এই জায়গাটা ধুয়ে তারপরেই স্নানে যাব। এই জায়গাটা আমার রোজই ধুতে হয়, আর এখন যেহেতু ঠাম্মাকে এখানেই স্নান করাই, তো অনেকটাই জল পড়ে থাকে, তো সেই জলটা দিয়ে এটার মোছা হয় না। আমি এইভাবে ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। মুছতে গেলে অনেকটা সময় লেগে যায়, তো একটু ভালো করে ঝাড় দিলে অতটা অসুবিধা হয় না। আর এই জায়গাটা বেশ কাদা হয়ে থাকলে না দেখতেও ভালো লাগে না। যাই হোক, চলো, এখানে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন যাব স্নানে। এই যে স্নান করে চলে এসেছি। ঠাম্মা আবার একটুখানি বাইরে এসেছিলো রৌদ্রে বসার জন্য। তা আমি বললাম, চলো তোমার মাথাটা একটু আঁচড়ে, তুমি যেহেতু রোদেই বসেছিলে, চুলটা তো এখন শুকিয়ে গেছে, চলো একবারে বেঁধে দিই। এই চুল বাঁধাটা আমি বিকেলবেলা ওনার খাওয়া দাওয়া হলে তবেই বাঁধি, কারণ চুলটি ভেজা থাকে। তো আজ একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, আর অনেকটা টাইম রোদে থাকাতে ওনার চুলটা শুকিয়েও গেছে। তো ভাবলাম যে চলো তাহলে চুলটা এখনই বেঁধে দিই, তাহলে উনি একটু ফ্রেশ ফ্রেশ মনে করবে। কারণ চুল উস্কো খুস্কো থাকলে ওনার একটু বিরক্ত লাগে। তো উনি সব সময় পরিপাটি হয়ে থাকতে দেখেছি, আমি আসার পরেও দেখেছি, এবং আমি এসে এখানে অনেকের কাছেই শুনেছি আমার ঠাকুমা শাশুড়ি ভীষণ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসতেন। এখনও উনি মানে মোটামুটি বিছানায় পড়েনি বা পড়েছে সেটাও বলবো না, বা একদম পড়েনি সেটাও বলবো না। উনি কিছুটা বিছানায় পড়েছে, কিছুটা নিজের কাজ এখনও নিজেই করতে পারে, নিজের ভর নিজেও রাখতে পারে, কিন্তু মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে যায়। তবে পুরোপুরি উনি বিছানায় পড়েনি, তবে ওনার পুরো দেখভালটাই আমার উপরে। তাই ভাবলাম, তাই উনি এখনও কিন্তু বেশ পরিষ্কার, এখনও নিজের পয় পরিষ্কারটা খুব ভালো বোঝে। স্নান করাতে গেলে উনি যথেষ্ট পয় পরিষ্কার হয়েই স্নান করে। যদিও স্নানটা আমিই করাই, কিন্তু যেটুকু ওনার প্রয়োজন উনি কিন্তু নিজের পয় পরিষ্কারটা নিজেই করে রাখে। যাই হোক, চলো এখানে ওনার বিনুনি করে তারপরে চুলটা বেঁধে দিচ্ছি। তার কারণ হলো সারাদিন বিছানায় শুয়ে থাকে, তো চুলটা খুলে গেলে উনি আবার একটু বিরক্ত বোধ করে, চুল যদি চোখে মুখে পড়ে। তাই বিনুনি করলে একদম সেপারেট থাকবে। এই চুলটি আবার কাল সকালবেলা, যখন সকাল ঠিক নয়, ঠিক 12টার সময় যখন ওনাকে স্নান করাবো তখন খুলবো। তার আগে উনি আর তো চুল উনি মাথা আঁচড়াতে পারবে না। আগে যেমন নিজের মাথা নিজেই আঁচড়াতো, নিজের চুল নিজেই বাঁধতো, এখন আর সেটি পারে না। তাই এই যে আমাকে করে দিতে হয় বলে, আমারও তো সব সময় হয় না যে ওনাকে 3 বেলা মাথা আসে চুল বেঁধে দেবো। তাই একবারেই আমি এইভাবে ভালো করে বিনুনি করে টাইট করে বেঁধে রাখি। আবার কাল দুপুরবেলা যখন তাকে স্নান করাবো তখন খুলে ভালো করে মাথায় তেল দিয়ে তারপরেই স্নান করাবো। চলো, এখন বাজে ওই বিকেল 4টের কাছাকাছি। আমাদের দুপুরের খাওয়া এখন শেষ হলো। কাকা শ্বশুরের আসতে একটু দেরি হয় বলে আমাদের খাওয়া দাওয়াতেও একটু দেরি হয়ে যায়। সকালেরটা এখন মোটামুটি তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু দুপুরেরটা অনেকটাই দেরি হয়ে যায় কাকুমণির জন্য বসে থেকে। আর একা একা খেতেও ভালো লাগে না। তবে উনি বলে দিয়েছে যে তোমরা তোমাদের মতো খেয়ে নেবে, আমার খাবার বেড়ে রাখবে, আমি এসে খেয়ে নেব। আমার না তবুও ভালো লাগে না, ছেলে মানুষ সারাদিন কাজ করে আসে, আমরা তো বাড়িতেই থাকি, বাড়িতেও কাজ করি, তবুও বাড়িতে থাকা আর বাইরের কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে, তাই না? তো আমার ওইটা ভালো লাগে না যে আমি ছেলে মানুষের খাবার বেড়ে রেখে দেবো, সে এসে খাবে, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমার ঠাকুমা শাশুড়ির মধ্যেও কিন্তু এই জিনিসটা আছে। এখনও কিন্তু অসুস্থ হলে কি হবে, এখনও যতক্ষণ না কাকুমণি না আসে, সকালের খাবার বলো, রাতের খাবার বলো, দুপুরের খাবার বলো, উনি কিন্তু সবাইকে নিয়ে খেতে যায়। উনি কিন্তু একা একা কখনোই খেয়ে নেয় না। অগত্যা পরে আমি কখনো কখনো রেগে গিয়ে বলেই দিই যে তুমি তো এখন ওষুধ খাচ্ছ, তোমার তো এখন তাড়াতাড়ি খাওয়া উচিত। তখন হয়তো জোর করে খাইয়ে দিলে খেয়ে নেয়। তবে ঠাকুমা শাশুড়িকে এখন প্রায়শই আমাকে খাইয়েও দিতে হয়। উনি ঠিক হাতটা তুলে ভাতটা মুখে দিতে পারে না। উনি চেষ্টা করে, 2-3 গরস খাওয়ার পরে উনি আর ভাত মুখে তুলতে পারে না। তখন বলে ওনার হাতে ভাতটা তুলে দিতে, উনি তারপরে তুলবে। তার থেকে ভালো আমিই খাইয়ে দিই। এখন প্রায়শই ওনাকে খাইয়েও দিতে হয়। তবে এসব করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। হয়তো শারীরিক কষ্ট হচ্ছে ঠিকই, তবে আমি একটা জিনিস মাথায় রাখি যে এটি হলো আমার শাশুড়ির কাজ ছিল।
তো আমার শাশুড়ির সেই কাজটি আমি করতে পারছি, এটা আমি অনেক ভাগ্যবতী বলে মনে করি। কারণ আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, শ্বশুর শাশুড়ি থাকলে এই কাজগুলো একটা না একটা সময় আমাকে করতে হতো। তারা যতক্ষণ নেই, তো এনাকে দিয়েই আমি সেই শান্তিটা করি। এইসব কাজ করা না সত্যিই ভাগ্যের ব্যাপার। ওনার যে দেখভাল করতে পারছি আমার সত্যিই খুব ভাল লাগছে। হয়তো আমার শারীরিক অনেকটাই কষ্ট হচ্ছে, কিন্তু শারীরিক কষ্টটার থেকেও আমি অনেক মানসিক শান্তি পাচ্ছি যে আমার শ্বশুর শাশুড়ির ঋণ আমি শোধ করতে পারছি। কারণ এইসব দায়িত্বগুলো মেনলি ছেলে মেয়ের বা ছেলে বউয়েরই থাকে। আমি তো সেই ঘরের নাতবউ, মানে ছেলের ঘরের বউমা। সেই হিসাব করে আমি এই কাজগুলো করতে পারছি, আমার সত্যিই ভীষণ ভালো লাগছে। যাই হোক, চলো, খাওয়া দাওয়া তো শেষ। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে এগুলো একটাও শোকায়নি, বেশ বেলাতে কেচেছিলাম বলে একটা জামা কাপড়ও শুকায়নি। এগুলো এখন মেলে দেব, তারপরে যাব ঠাম্মার বিছানা করতে। এই যে ঠাম্মা এখন শুয়ে আছে, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। এখন ঠাম্মার ঘরের জানলাটি দিয়ে তারপরে তার ঘরে মশারিটাই টাঙিয়ে দেবো। না হলে কি হবে, এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, প্রায় 4টের বেশি বাজে, তো এখন প্রায় মশা লাগে। তাই উনি তো ফ্যান চালাবেন, আর এখন শীতকাল, আরও ফ্যান চলবে না। তাই উনি এই টাইমটায় মশারি টাঙিয়ে দিতে বলে, ওনারও সুবিধা হয়। আমরাও এই টাইমেই মশারি টাঙিয়ে নিই, কারণ না হলে এখন আর সন্ধ্যের পরে শোয়া যাবে না। আমার শ্বশুরবাড়ির এই এলাকাটিতে বড্ড মশা, তাই এখন মশারি না টাঙিয়ে শুলে বড্ড মশায় ঘুমও হবে না, আর প্রচণ্ড মশার উৎপাতে গা হাত পাও চুলকাবে। সেই কারণে আমরাও কিন্তু এই টাইমে মশারি মানে টাঙিয়ে নিই। তো চলো, ঠাম্মার ঘরে মশারিটি টাঙানো হয়ে গেছে, এখন যাব ঘরে। ঠাম্মার ঘরে মশারিটা টাঙিয়ে বেরোতে না বেরোতেই দেখলাম বাবু বাড়ি চলে এসছে। তো ভাবলাম যে চলো, উনি যতক্ষণ চলেই এসছে একেবারে উনি স্নান করুক, তারপরে একসাথেই রেস্ট নেব। যাই হোক, চলো, এখানে আসলাম, বাবু গেছে স্নান করতে, এখানে আসলাম কাকিমণিকে পেয়ারাটি দেখাতে যে আমাদের কাছে এই বছরের হাইয়েস্ট এত বড় পেয়ারা হয়েছে। তো বলল ঠিক আছে চলো কাটো। তারপরে এখানে একদম পাতলা পাতলা করে কেটেছি, যেহেতু গাছের ফল বরমশাইকে না খাওয়ালে মনটা শান্তি হচ্ছিল না, আর পেয়ারাটি খুব মিষ্টি ছিল। তো যেহেতু বরমশাই দাঁত তুলেছে, এখন সেইভাবে ভারী শক্ত কিছু খেতে পারে না, তাই এত পাতলা পাতলা করে কেটেছি। আর কাকিমণিরও দাঁত নেই, তাই কাকিমণিও খাবে বলেছিল, তাই এত পাতলা পাতলা করে এদের দুজনের জন্য কেটেছি। তো পেয়ারাটি সত্যিই বলছি, গাছের পেয়ারা তো হেভি মিষ্টি ছিল। তো বরমশাইকে এখানে জিজ্ঞাসা করছিলাম পেয়ারাটি কেমন খেতে, তো বললো সত্যিই খুব মিষ্টি। তো চলো, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে।